নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজকে আপনারা শুনবেন সন্দীপা কাঞ্জিলালের কাহিনী গুপ্তাচার। এটি গল্পকথা অরিজিনালসের পঞ্চম নিবেদন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন তাদের কাছে অনুরোধ, গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনবেন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। আর গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আজকে আপনারা শুনবেন সন্দীপা কাঞ্জিলালের কাহিনী গুপ্তাচার। শৈল, বলি ও শৈল, এদিকে আয় না মুখপুরি। সেই সকাল থেকে ডাকতিছি, মেয়ের সময় আর হয় না। বলি বেদবা মেয়ে ছেলের এত পরিপাটি করে স্নান করণের কি দরকার? বুঝি নে বাপু, যত সব নাটক। সকাল থেকেই মনোরমার গলার চিৎকারে ঘরে কাকচিল বসার উপায় নেই। তার ডাকে শৈল না এলেও বিনা এসে বলল, কি হইছে ঠাম্মা? এত সকালে এরকম করে ডাকতিস শৈল রে? ও তো আসন বোনা শিখতিছে গো। নাও, আমি তো আইসা পড়ছি, আমারে কও কি দরকার? মনোরমা কিছুক্ষণ এক পলকে বিনাকে দেখে মুখ থেকে গুড়াকো মিশ্রিত থুতুটা ছুঁড়ে ফেলে বলল, তুই সধবা মানুষ হয়ে আসছোয়া হয়ে এখানে আইসস আমারে ওই আবাগির হয়ে সালিশি করতে? অবশ্যই এ তো হবনেরই ছিল। যখন তোর মারে বিয়া দিয়া আনছি সেই তবে থেইকা আমার এই আস ঘর আর নিরামিষ ঘরের সোয়া লেগেই আছে। আইজ আবার একাদশী, ওই বেটিরে ক আমি ডাকতেছি, আর কিছু যেন মুখে না তোলে। ঠাম্মা, তোমার পায়ে পড়ি, ওইটুক মাইয়াটা মইরা যাইব এইসব নিয়ম মানতি। ওরে তুমি সাইরা দাও ও ঠাম্মা। মনোরমা রাগে কাঁপতে কাঁপতে বলল, বলি তুই গেলি ঘরে? তোরে এই সব কেডা দেখতে কইছে? এখনো এই ঘরে এই মনোরমা বামুনি বাইসা আছে, রীতি রেওয়াজ মাইনতে লাগে। কি বুঝবি তোরা এসবের? হ্যাঁ, কেমন কইরা সামলাইতে লাগে বেদবাদের, তাই মনোরমা বামুনি ভালো মতো জানে। মনোরমার গজগজ শুনতে শুনতে বিনা চোখ দুটো মুছে ঘরে চলে গেল। ঘরে গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল বিনা। ময়না বিছানা ঠিক করছিল। মেয়ে এসে এভাবে কোলে শুয়ে পড়তে সে হাসি মুখে বলল, কি হয়েছে আমার মাইয়াডার? দেখি মুখখানা দেখি তো। মেয়ের চোখে জল দেখে ময়না বলল, কি হইল ও মা? কদি কি আমারে? চোখে জল কেন তোর? কি হয়েছে মারে? বিনা মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমাদের মেয়া গই এত দুঃখ কেন বলো তো? ওইটুক মেয়ে শৈল, ওরে একাদশী করতে লাগবো? কি বোঝে ওইটুক মেয়েটা? কও মা। সবই বুঝি রে মা, মাইয়াটা আমার এত নাওটা, সারা কোন পেস গড়ে। আমারে কি পড়ানটা পড়ে না ওরে দেয় ক? কিন্তু আমার কিচ্ছু করার নাই রে মা। তোর ঠাম্মা পুরান দিনের মানুষ, এত কিছু বোঝে না রে। মা, আমি আমার উনাকে বলে শৈলরে আমার কাছে কলকাতা নিয়ে যাই। ওইখানে নতুন নিয়ম হইছে জানো, ওইখানে বেদবা মেয়াগো বিয়া হয়। ময়না তাড়াতাড়ি মেয়ের মুখ চেপে ধরে বলল, কপত্তার কইছি, এসব কথা কোসনি, কেউ শুনতে পেলে আর রোগকে থাকবে না। বিনা মায়ের হাত সরিয়ে বলল, মা, আমার বড় ভয় করে গো। আমার উনিও তো অসুস্থ,
কি হবে যদি? কথা পুরো হয় না। এক অজানা আশঙ্কায় মা মেয়ে জড়াজড়ি করে বসে থাকে। বলি ও আবাগির বেটি, বলি কখন থেকে ডাকতিছি, কানে কথা যায় না নাকি? কি হবে তোর ওই আসন বোনা শিক্ষা? বলি ও আসন তুই কার লগে পাতবি? হ্যাঁ, ইহকাল তো খাইয়া বইসা আসোস, এখন কি পরকালটাও খাওয়ানের লাইগা একেবারে উইঠা পইটা লাগছস? শৈল এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল মাটির দিকে মুখ করে। এহেন কথাবার্তায় 10 বছরের মেয়েটার চোখে আর জল আসে না। সে এইটুকু বয়সে আর কিছু না বুঝলেও এইটুকু বুঝেছে যে সে খুব বড় অপরাধ করে ফেলেছে কিছু, যার জন্য তাকে সারা জীবনের মতো শাস্তি ভোগ করতে হবে। আর সেই শাস্তিরই শুরু হয়েছে তার মেঘের মতো আজানুলম্বিত চুলগুলো কেটে। প্রথম প্রথম মেয়েটা অনেক কান্নাকাটি করলেও এখন বুঝে গিয়েছে তার অপরাধটা হয়তো এতটাই বেশি যে তার মায়েরও উপায় নেই তাকে বাঁচানোর। তাই হয়তো ছোট্ট মেয়েটা মনে মনে অনেক অভিমান জড়ো করে এখন একেবারে চুপ মেরে গিয়েছে। শৈলকেও ওভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মনোরমা আবার বলল, বলি মুখে কি আমরা পুড়েছিস বাপু? হ্যাঁ, কথা নেই কেন মুখে? কি করতে হবে কও? আইজা একাদশী, আইজা আমাদের কিছু খাইতে নাই, কিন্তু তাই বইলা ঘরের কাজ নাই এমন তো না। যা যা গিয়ে ঘরটা গোবর সরা দিয়া মুইসা ফেল, তারপর ফুল তুইলা মালা গাঁথবি। আমি যাই গিয়া স্নানটা করে আসি। মনোরমা বলে চলে যেতেই শৈল ওর ছোট ছোট হাতে গোবর ছড়া দিতে দিতে ভাবতে থাকলো, বড্ড খিদে পেয়েছে যে, জল পর্যন্ত এখনো খেতে দেয়নি কেউ ওকে। ছোট থেকে এই খিদে মোটেই সহ্য করতে পারে না সে। কেউ না জানুক, তার মা তো জানে। ছোট্ট শৈলর চোখ দুটো দিয়ে অঝরে জল ঝরতে শুরু করল। এমন সময় হঠাৎ শৈলর নজর যায় নিরামিষ রান্নাঘরের দিকে। রান্নাঘরের সামনেই নারকেল নাড়ুর বয়েমটা নামানো। শৈল নেবে কি নেবে না ভাবতে ভাবতে খিদের কাছে একসময় হেরে যায়। বয়েমের কাছে এগিয়ে গিয়ে সবে মাত্র একটা নাড়ু নিয়ে মুখে দেবে, এমন সময় মনোরমা এসে ব্যাপারটা দেখে ফেলে। তৎক্ষণাৎ চিৎকার শুরু করে দেয় সে, ও মা গো, আমি এই মেয়েরে লইয়া কোথায় যাব? একাদশীর দিনেও আবাগি মুখে খাবার তুলেছে গো। সকাল থেকে শিবানী ঘরে বালিশে মুখ গুঁজে একমাত্র মেয়ের জন্য কাঁদছিল। মেয়ের বিয়ে দেওয়ার সময় সে যথেষ্ট প্রতিবাদ করেছিল, কিন্তু মেয়ে মানুষের কথা কেই বা কবে শুনেছে। মেয়েটা বিধবা হওয়ার পর মা হয়ে প্রতিনিয়ত কেঁদে চলা ছাড়া তাই আর তার কিছুই করণীয় নেই। আজ আবার একাদশী, মেয়েটা যে একদম খিদে সহ্য করতে পারে না। ব্যাপারগুলো মনে পড়তেই দমকে দমকে কান্না উঠে এলো শিবানীর বুক খুঁড়ে। আর এই সময় বাইরে থেকে কানে এলো মনোরমার চিৎকার। মনোরমা তো রোজ দিনই চেঁচামেচি করেন, কিন্তু আরেকটা কার গলা? শৈলর না? শিবানী আলুথালু হয়ে ছুটল। বাইরে গিয়ে দেখল উঠোনে সবাই এসে জড়ো হয়েছে। মনোরমা উনুন থেকে একটা পোড়া কাঠ নিয়ে শৈলকে মারছেন। সবাই দাঁড়িয়ে মজা দেখছে, কিন্তু কেউ এগোচ্ছে না। শিবানীর মাথাটা গরম হয়ে গেল। ছুটে গিয়ে মনোরমার হাত থেকে কাঠটা নিয়ে নিজেই মেয়ের পিঠে একঘা বসিয়ে দিয়ে বলল, বলি এত লোক তোর, একদিন না খেয়ে থাকলে কেউ মরে না রে। আমার পেটের 70 তুই মরিস না কেন? হ্যাঁ। শৈল এতক্ষণ হাপুস নয়নে কাঁদছিল, কিন্তু এখন মায়ের কথা শোনার পর একেবারে চুপ করে গেল সে।
চুপ করে মার খেতে দেখে শিবানীও আর 2-4 ঘা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল দৌড়ে। ময়না এসে শৈলকে তুলে মনোরমাকে শুনিয়ে বলল, জানিসই তো যত নিয়ম কানুন সব আমাদের মাইয়াদের। চল দেখি তুই আজ আমারে কে আটকায়। চল, জল খাবি চল। মনোরমা কড়া গলায় বলল, খবরদার বলছি ছোট বউ, আমারে কথা শোনাবা না। আমারে কথা শোনালে না তোমারেও বাপের বাড়ি দিয়ে আসুন। ময়নার স্বামী তৎক্ষণাৎ ময়নাকে টেনে নিল। পরের ঝামেলা কেই বা নিজের সংসারে টেনে নিতে চায়। সারাদিন কেটে গেল। রাতে হঠাৎ করে মনোরমার খেয়াল হলো, আরে শৈল কই? তৎক্ষণাৎ তাকে খুঁজতে শুরু করলো মনোরমা। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও যখন তাকে খুঁজে পাওয়া গেল না, মনোরমা তখন চেঁচিয়ে সকলকে জড়ো করতে থাকল। এই খবর পেয়ে এবার সকলে একসাথে শৈলকে খুঁজতে আরম্ভ করল। যতটা না প্রাণের টানে, তার থেকেও বেশি মানের টানে। এভাবে একটা বিধবা মেয়ে বাড়ির বাইরে রাত কাটাবে, মান সম্মান থাকবে? তবে সকলকে কষ্ট করে বেশি খুঁজতে হলো না। খিড়কির পুকুরটার কাছে পৌঁছাতেই শৈলর ছোট্ট দেহটাকে ভেসে থাকতে প্রথম দেখে শৈলর কাকা হারাধন। এরপর তার হাঁক ডাকেই পুকুরের সামনে সকলে জড়ো হয়। শিবানী তার মেয়েকে দেখে ধপ করে বসে পড়ে। তবে গোল বাঁধে শৈলর দেহটা পাড়ে আনার পর শিবানী তাকে জড়িয়ে ধরল। কিছুতেই মেয়েকে নিয়ে যেতে দেবে না সে। মারে, এমন সোনার পিতি মেজে ঘরে রাখতে পারলাম না রে সোনা। আমারে তুই ক্ষমা করিস না। আমি তো তোর মা হই রে। এত কষ্ট পেলি যে চইলা গেলি রে আমারে ছাইরা। শিবানীর বিলাপে পাড়া শুদ্ধ সকলের চোখে জল এলো। যে মনোরমার মুখরা বলে বদনাম, সেও শৈলর দেহ দেখে স্তক শয্যা নিয়েছে। এমন সময় হঠাৎ হারাধন বলল, বৌদি, এবার মেয়েটারে ছাড়ো, আমরা নিয়ে যাই। সারা রাত কি বইসা থাকুম বলো? আজ রাতটাও কেমন যেন, বৃষ্টি আইতে পারে, আর দেরি করিয়ে দিও না। ময়না এসে শিবানীকে জড়িয়ে ধরে ছাড়িয়ে নিতে গেলে শিবানী ওকে হাত দেখিয়ে দূরেই থেমে যেতে বলে। চোখের জল মুছে মেয়ের মাথাটা তুলে ধরে। তারপর তার কানে কানে বলে, অনেক শুয়েছিস মা আমার, অনেক কষ্ট নিয়ে গেছস তুই। আমি তোর মা, তোরে কথা দিলাম, তোরে আমি ফিরাবই। তুই আবার ফিরবি রে মা, আমি আসবো তোরে নিতে। অনেক রাতে গায়ের শ্মশানে দেখা গেল এক আগন্তুককে চাদর গায়ে জড়িয়ে ঘুরে বেড়াতে। ঘুরতে ঘুরতে হঠাৎই সেই ছায়ামূর্তি এক জায়গায় বসে পড়ল, যেন হাতে তুলে নিল কিছু একটা। তারপর জিনিসটা নিজের বুকে জড়িয়ে নিয়ে চুপি চুপি চলে যাওয়ার উদ্যোগ নিতেই গমগমে গলায় কেউ একজন যেন বলে উঠল, কে যায়? কে রে তুই? ওই অন্ধকারে ওই রকম গম্ভীর গলার আওয়াজ শুনে আগন্তুক ভয়ে থেমে গেল। ঘাড় ঘোরাতে সে দেখতে পেল জটাজুটোধারী বিশাল চেহারার অধিকারী এক অঘরীকে। এবার আরো ঘাবড়ে গিয়ে ওই আগন্তুক দৌড়ে পালাতে যেতেই অঘরী বজ্র গম্ভীর গলায় বলে উঠল, ভুল করছিস রে, বড় ভুল করছিস। প্রিয়জন বিয়োগের ব্যথা অসহনীয় হলেও যে চলে যায় তাকে শান্তিতে যেতে দিতে হয় রে। চলে যাওয়ার পর কাউকে ফিরিয়ে আনা মানে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া।
আর যদি তাকে ফিরিয়ে আনতেও পারিস, জানবি যে তোর ছিল সে কিন্তু ফিরবে না, ফিরবে অন্য কেউ, যাকে তুই চিনিস না, চেনা উচিত না। চাদরে মোড়া সেই অবয়ব যেন দৃঢ় সংকল্প নিয়েছে। তাও তাও আমি শৈলরে ফিরামই। আমার আমার এত ভালো বোনটা সবার অত্যাচারের বলি হলো গো ঠাকুর। আমারে আমারে তুমি সাহায্য করো গো, আমার বোনটারে ফিরাই দাও। কে তুই? বামুনের ছেলে হয়ে এই অধর্ম করতে এসেছিস? জানিস এর ফল কি হতে পারে? আগন্তুক এবার মাথা থেকে কাপড় সরিয়ে বলে উঠল, 3 সন্ধ্যা ঠাকুর রে, জল না দি নিজে খাই নাই আমি, তার তার ফল কি হলো? আমার আমার বোনটারে হারালাম। আমার বোনটা আমারে খুব ভালোবাসতো জানো ঠাকুর। সেই বোন রে এই এই নিজের হাতে পুড়াই গেছি আজ। আমি আমি আমার বোন রে ফিরামই, নইলে নইলে নিজে জলে ডুব দিয়া বোনের কাছে চইলা যামু। অঘরীর চোখ নরম হয়। ছোট ছেলেটাকে নিজের কাছে ডেকে বলে, তোর নিজের বোন? তোর নাম কি রে? ছেলেটা বলল, আমি আমি সবুজ গো, আমার বোন শৈল। আমি আমি এই গ্রামের চৌধুরীদের ছেলে। এটুকু শুনেই অঘরীর চক্ষুদয় যেন জ্বলে উঠল। সে সবুজকে থামিয়ে বলল, আমি তোকে সাহায্য করব, কিন্তু তোর বোনের ব্যবহার করা কিছু জিনিস চাই যে। আমার আমার কাছেই আছে শৈল শেষ পরনের কাপড় আর কানের দুল। কানের দুলটা কেউ দেখতে পায় নাই, কিন্তু কিন্তু আমি দেখছিলাম। ওইটা ওইটা নিতেই আমি আইছিলাম গো ঠাকুর। অঘরী ওই দুটো জিনিস নিয়ে সবুজকে বলল, যা পালা, কাল রাতে আবার আসিস, যা চাইছিস পেয়ে যাবি। সবুজ চলে যেতেই চৌধুরী বাড়ি, হ্যাঁ? একটা শান্ত সকাল হলো চৌধুরী বাড়িতে। মনোরমা যে এত মুখরা, আজ সেও যেন বড় বেশি শান্ত। ঘরের কাজ সবই চলছে বটে, কিন্তু খুবই ধীমে তালে। সবারই মন খারাপ। ময়না এক নাগাড়ে কাজ করে যেতে যেতে খেয়াল করল শিবানী আসেনি। অবশ্য মেয়ের শোক ভুলে সে যে আসতে পারবে এ কথা ময়না ভাবেও নি। কিন্তু ময়নার চিন্তার বিষয় অন্য। মানুষটা কাল থেকে মুখে জল পর্যন্ত তোলেনি, এমন করলে তার শরীর টিকবে কি করে? এ কথা চিন্তা করে ময়না থালায় করে মুড়ি গুড় নারকেল নিয়ে চলল শিবানীর ঘরে। ঘরের সামনে গিয়ে ময়না দেখে দরজা ভেজানো আছে। দরজা খুলে ঢুকতেই ময়নার নাকে একটা অদ্ভুত বিজাতীয় গন্ধ এলো। গন্ধটা খুবই কটু, কিন্তু এ তার চেনা। এ গন্ধ কোথায় যেন সে পেয়েছে। ভাবতে ভাবতে শিবানীর দিকে তাকিয়ে চমকে চিৎকার করে উঠল ময়না। দিদি, ও দিদি, কি করছো তুমি? এ কি সর্বনাশা কাণ্ড গো! শিবানী তখন কাঁচি দিয়ে বাকি আরো এক গাছা চুল কাটতে ব্যস্ত। সেই অবস্থায় ময়নার দিকে ঘোলাটে চোখে তাকিয়ে বলল, ও ছোট, জানিস মা আমার কত কষ্ট পেয়েছে? ওর চুল খুব পছন্দ ছিল রে। ওই সুন্দর চুল কাটি দিতে মেয়ে আমার ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল, জানিস?
আমি আমার মেয়েটার কাছে যাওনের আগে ওর কষ্ট গুলান ভাগ করতে চাই, নাইলে যে মরলেও আমার সোনাটা আমার উপর রাগ করে থাকবে রে। ময়না ডুকরে কেঁদে উঠে শিবানীকে জড়িয়ে ধরল। দিদি গো। শিবানীর চোখ থেকে জল অঝোর ধারায় ঝরে পড়ছে। মনোরমা সেই যে বিছানা নিয়েছে এখনো ওঠেনি, খাওয়া দাওয়া সবই চুলোই উঠেছে তার। শৈলর পেছনে খিচখিচ করলেও মেয়েটাকে বোধহয় খুব ভালোবাসত বুড়ি। আজ চোখের জলে বালিশ ভেজাতে ভেজাতে ভাবছিল সেই কবে দাম্পত্য জীবনের পাঠ চুকিয়ে এই নির্মিষ হেসেলে ঢুকেছে, তবে থেকেই শান্তি শেষ। দরজা ঠেলে বিনা এসে ঢুকতেই বুড়ি কেঁদে উঠল। বিনা রে, আমি ওরে ওইভাবে কইতে চাই নাই, কিন্তু ওই একাদশীর উপোসে মাথা ঠিক ছিল না আমার। আমি কি করলাম রে, আমার কি হয়ে গেল? বিনার মুখে অবশ্য কোনো ভাব ফুটল না। মুড়ির বাটিটা রেখে নিরাসক্তভাবে সে বলল, খেয়ে নাও, না খেয়ে থাকলে তো শৈল আবার কি পিরবে না। বুড়ি কিছু বলার আগেই বিনা বেরিয়ে গেল ঘর থেকে। মনোরমা বুঝল শৈল কেবল একা চলে যায়নি, সেই সাথে সে নিয়ে গিয়েছে মনোরমার অধিকার, সম্মান, সবকিছু। সব দিনের শেষে রাত নামে, সেই নিয়মে রাত নামল। ঘরের সবাই নিজের নিজের ঘরে ঢুকে যাওয়ার পর সবুজ বেরোলো চাদর মুড়ি দিয়ে। শ্মশানে পৌঁছে দেখল অঘরীর আসন খালি, অঘরী কোথাও নেই। সবুজ ধপ করে বসে পড়ল মাটিতে। ঠাকুর কি তবে ধোঁকা দিল তাকে? কি হবে এখন? বাচ্চা ছেলেটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এমন সময় হঠাৎ পেছন থেকে আওয়াজ আসে, সবুজ চমকে উঠে পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়। কেউ নেই, কিচ্ছু নেই পিছনে। তাহলে কথাটা কে বলল? সর্বনাশ, তবে কি শৈল এলো? আবারও ভেসে এলো শব্দ, এবার বাঁ পাশ থেকে। দাদা, আসবি না আমার কাছে? তোরে সারা আমি সম্পূর্ণ হই কেমনে? আমার যে একখান শরীর চাই রে। তার মানে সত্যি শৈল এসেছে? একটা অদ্ভুত অনুভূতি হলো সবুজের, ভালো লাগা মিশ্রিত ভয়। কিন্তু শৈল ওসব বলছে কেন? কাঁপা কাঁপা স্বরে সবুজ উত্তর দিল, কি কস তুই? আমি তোর দাদা। এবার একটা হাসির শব্দ পেল সবুজ। হাসি থামতেই শোনা গেল, কে দাদা? আমার যখন সবাই মিলে মারতেছিল আইসুস থামাইতে, যখন পুকুরের জলে ডুববা শ্বাস নেওয়ার লগে ছটফট করতেছিলাম আইসুস বাঁচাইতে, আমার মরণের পরে সার দিতে থাকতে দিলাম, অগরের হাতে তুলে দিলে আমার শেষ ছিল। কি ভাবছস তোরে সাইরা দিব আমি? সবুজ একটা কথা বলার জন্য মুখ খুলতে যাবে, এমন সময় কে যেন এক টানে ওর জিভটা টেনে ছিঁড়ে নিল। ভিড়মি খেয়ে পড়ে গেল সবুজ। প্রচন্ড যন্ত্রণায় বেঁকে গেল তার শরীর। যখন সবুজ শেষবারের মতো চোখ বন্ধ করতে চলেছে, তখন দেখতে পেল তাকে। শৈল? না, সে শৈল নয়, সে এই জগতের কেউ হতেই পারে না।
সবুজের শেষ মরণ চিৎকারটা ডুবে গেল সেই শৈলরূপী প্রেতের অট্টহাসিতে। সকাল থেকেই আকাশের মুখ ভার। গ্রামের লোকেরা সবাই যে যার কাজে ব্যস্ত। এমন সময় চৌধুরী বাড়ি থেকে ভেসে এলো চিৎকার। মনোরমা সবেমাত্র স্নান করে নিরামিষ রান্নাঘরে পা রাখতেই যাবে, দেখতে পেল একদলা রক্ত মাখা চুল পড়ে আছে রান্নাঘরের দোরটার ঠিক সামনেই। কে রে অলপে, এত বড় সাহস? হ্যাঁ, আমি বিধবা বামুনি সবে চান করি আইতে আইতে এইসব পাড়া দিলাম। বলি কেউ কি আসো? গোবর ছড়াটাও কি আমারই দিতে হবে নাকি? বলি ও শৈল। কথাটা বলেই মনোরমা শিউরে উঠল। এ কার নাম মনে আসছে বারে বারে। মনোরমার মুখ থেকে নাম উচ্চারণ হতেই তার কানের কাছে ফিসফিসিয়ে কেউ বলে উঠল, মনোরমা ধপ করে বসে পড়ল ওই অপবিত্র মাটিতেই। শিবানী নিজের ঘরেই বসেছিল। শৈলর একটা শাড়ি হাতে জড়িয়ে তার মধ্যে মুখ গুঁজে। হঠাৎ শুনতে পেল কে বলছে, মা, মা গো। খোকা আইলি? এখানে আমার কাছে এসে একটু বস বাবা। আমার যে তুই ছাড়া আর কেউ রইল না রে। আবারও কথাটা ভেসে ভেসে এলো, মামি আছি গো, কিন্তু কিন্তু তোমার একা থাকার অভ্যেস করতে হবে। শিবানী চমকে চোখের জল মুছে সামনে তাকিয়ে রেগে গেল বেশ। খবরদার বলছি খোকা, এরকম কথা কইবিনি। আমি আমার কোলের মেরে হারাইছি বাপ, তুই আমার আর কষ্ট দিস নে। আমি আর পারুম না রে। আচ্ছা আচ্ছা মা, আমি যদি কখনো ভুল কইরা কিছু একটা অঘটন কইরা ফেলাই, আমারে কি তুমিও ঘেন্না করবে? হ্যাঁ, ঘেন্না করবে? শিবানী এবার হাত বাড়িয়ে বলল, তুই কোথায় খোকা? আমি তোরে দেখতে পাইতাছি না কেন? আয় আয়, আমার কাছে আইসা বস। একটা ছায়া মূর্তি এসে শিবানীর পাশে বসল। শিবানী স্বাভাবিকভাবে ছেলেকে ধরতে যেতেই সে সরে বসে বলল, মা, মা আমারে শুয়ো না, আমি শ্মশান থেকে আইতাছি, স্নান করি না। এ কি কথা বাবা? যা স্নান করে আয়। এইভাবে কেউ ঘরে আসে? তোর ঠাম্মা জানলে কি হইব তুই জানস? ছায়া ছায়া অবয়বটা বলল, মা, আমি সইলা যাইতাছি গো। আমার আর তোমার হাতে খাবার খাওয়া হইব না। তোমারে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই আইতাছি। মা, সাবধানে থাইকো। আমি একটা বড় ভুল কইরা ফেলাইছি গো। আমারে মাফ করে দিও। শিবানী এবার তার ছেলের দিকে তাকিয়ে দেখল, এ কি, তার খোকার মূর্তিটা এমন হালকা হয়ে আসছে কেন? দেখতে দেখতে শিবানীর চোখের সামনে আস্তে আস্তে হাওয়ায় মিশে গেল সবুজের সেই ছায়া শরীরটা। খোকা যাসনি, যাসনি খোকা। চিৎকার করতে করতে আলু থালু বেশে সে নেমে এলো উঠোনে। ময়না শিবানীর চিৎকার শুনে ছুটে এসে জড়িয়ে ধরল শিবানীকে। কি হয়েছে দিদি, কি হয়েছে? কি কইতাছো তুমি? সবুজ, সবুজ কোথায় যাবে? স্বপন দেখছো কিছু? না রে ছোট, আমার খোকা চইলা গেছে রে, আর আইব না। আমার আর কেউ রইল না রে। ময়না শিবানীর অবস্থা দেখে ভয় পেয়ে হারাধনকে ডেকে বলল, দিদির অবস্থা খুব ভালো দেখছি না,
বাসুর টাউরে কবর দাও তুমি। কি যে হইল আমাগো সুখের সংসারে, কার যে নজর লাগলো। শৈলেন চৌধুরী শিবানীর স্বামী। লোকটা নিজের বিষয় সম্পত্তি নিয়েই সবসময় ব্যস্ত। তার আর কোনো দিকে নজর দেওয়ার কোনো সময় নেই, বলা ভালো ইচ্ছে নেই। ঘরে স্ত্রী পুত্র কন্যা থাকতেও সে অন্য অনেক রসেই নিমজ্জিত। হারাধনের চিঠিটা যখন তার কলকাতার বাসায় পৌঁছালো তখন সে বাসায় ছিল না, কিন্তু কেউ যদি লক্ষ্য করত তাহলে দেখতে পেত। ওই চিঠির থেকে একটা কালো ধোঁয়া শৈলেনের বাসায় ঠিকই ঢুকে গেল। বেলা বাড়তে থাকায় বিনা গেল সবুজের ঘরে সবুজকে ডাকতে। কড়া নাড়তেই বিনা দেখল ঘরের দরজাটা খোলা, শুধু ভেজিয়ে রাখা। বিনা ঘরে ঢুকে যখন সবুজকে দেখতে পেল না, তখন সারা বাড়ি খুঁজে হাঁপাতে হাঁপাতে মায়ের কাছে রান্নাঘরের সামনে এসে বলল, মা, মা, দাদা কই গো, দাদা কই? ময়না মেয়ের দিকে তাকিয়ে অন্যমনস্ক ভাবে উত্তর দেয়, যাবে আর কোথায়, দেখ কোনো ঘরেই আছে এখন। মা, দাদা কোথাও নাই গো, আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাই নাই। ময়নার মনে পড়ল ভোরবেলা শিবানীর বলা কথাগুলো। তবে কি সত্যিই সবুজ? সবুজের মৃতদেহের ওপর এক ভয়ানক অঘরী বসে আছে, চোখ বন্ধ করে। চারিদিক নিস্তব্ধ, শুধু অঘরীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে এক চাপা কান্নার আওয়াজ। খুব মৃদু স্বরে কেউ যেন বুক ফাটা বিলাপ করছে। ভালো করে শুনলে বোঝা যাবে গলা আছে দুটো। একটা গলা বলছে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমার পরিবারটারে ছাইরা দাও, আমি পায়ে পড়ি, ওদের ছাইরা দাও। আরেকটা গলা চাপা স্বরে বলছে, নরকের আগুন থেকে আমি ফিরেছি কি এমনি? ওই অঘরী আমায় ডেকেছে, আমার উপাসনাও করেছে, আমার জন্য শরীরও জোগাড় করেছে। আমি তো আমার কাজ করবই, আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এই কাজ করো না, আমার পরিবারটা। হঠাৎ একটা শব্দ হলো, আর ওই কাঁদতে থাকা গলার আওয়াজ থেমে গেল। তার পরিবর্তে শুরু হলো একটা অট্ট হাসি। তবে সেই ভয়ানক হাসি শুনেও অঘরীর ধ্যান ভাঙল না, কিন্তু ঘুম ভাঙল এক কুকুরের। অবলা জীবটা থাকতো শ্মশানেই। ভয়ানক হাসিটা শুরু হতেই সে চিৎকার শুরু করল। হঠাৎই সেই হাসি থেমে গেল। একটা কালো ধোঁয়া এগিয়ে এসে কুকুরটাকে ঘিরে ধরল। এরপর শোনা গেল কুকুরটার আর্তচিৎকার, শেষ আর্তচিৎকার। তবে তাকে ঘিরে ধরা ধোঁয়াটা কিন্তু সরল না। এমন সময় হঠাৎই গুরুগম্ভীর গলায় কেউ একজন বলে উঠল, সময় হয়েছে, তোর শরীর তৈরি, তুই তৈরি তো? ধীরে ধীরে ধোঁয়াটার মধ্যে ফুটে উঠল একটা মুখ। মুখটা অদ্ভুত। সে মুখে নেই চোখ, নেই নাক কান, আছে শুধু কান পর্যন্ত খোলা মুখ, আর সেই মুখের ভেতর সারি সারি দাঁত, হাঙরের মতো দাঁত, যা থেকে গড়িয়ে পড়ছে সদ্য খাওয়া অবলা জীবটার রক্ত। এবার চৌধুরী বাড়ি শেষ। কে বাঁচাবে ওদের? কে? শৈলেন চৌধুরী, আমি ফিরবো বলেছিলাম, আমি কথা রেখেছি। একথা বলে একগাল থুতু ফেলে আবার ওই ভয়ানক মূর্তিকে বলল, যা যা তৈরি হয়ে রে, তোর কাজ
এখন থেকে শুরু। রাত নিঝুম। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছে এক অদ্ভুত মূর্তি। মূর্তিটা চলেছে একদিকে হেলে, আর ওর মুখ দিয়ে অদ্ভুত এক চাপা কান্নার মতো আওয়াজ বেরোচ্ছে। ওই অস্বাভাবিক চাপা বুক ফাটা কান্নায় গ্রামের আবহাওয়াও যেন আরো ভারী হয়ে উঠছে ক্রমশ। হরি বুড়ো গ্রামের অনেক পুরনো লোক। সবাই মেনে চলে বুড়োর কথা। অন্যান্য আর 5টা বয়স্ক মানুষের মতো তারও বয়স বাড়ার সাথে সাথেই যোগ হয়েছে নানা সব রোগ ব্যাধি। নিদ্রাহীন রাত যাপন তার মধ্যে অন্যতম। যদিও তৎকালীন সমাজে চিকিৎসা ততটা উন্নত না হওয়ার কারণে বয়স্ক মানুষটাকে এই রোগ একেবারে নাজেহাল করে ছাড়ছে। কোনো রাতেই তার ঠিকভাবে ঘুম আসছে না। এই রাতেও বুড়ো জেগেই ছিল। নিছকই কৌতূহলে রাস্তায় বেরিয়ে কার সর্বনাশ হলো দেখতে গিয়ে দেখল এক অদ্ভুত মূর্তি টলতে টলতে রাস্তা দিয়ে চলেছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে কান্নার শব্দটা। বুড়ো স্বভাবসিদ্ধভাবেই বলে উঠল, কে তুমি বাছা? কি হয়েছে তোমার? কাদের ঘরের মানুষ গো তুমি? বুড়োর গলা পেয়ে মূর্তিটা থমকে দাঁড়ালো। বুড়ো আবার বলল, কে গো তুমি বাছা? তোমারে তো আগে দেখি নাই। মূর্তিটা এবার ঘুরে দাঁড়িয়ে ঘাটটা আলতো কাত করে বুড়োর দিকে তাকিয়ে কান এঁটো করা হাসি হেসে অদ্ভুতভাবে বুড়োর দিকে বেঁকতে বেঁকতে মুখে একটা শব্দ তুলে এগিয়ে আসতে থাকলো। বয়স্ক মানুষটা সভয়ে দেখল ওই মূর্তির চোখের জায়গায় কোনো চোখ নেই, কেবল দুটো কালো গর্ত। নাক বলতে কিছুই নেই, শুধু আছে এক কান থেকে আর এক কান পর্যন্ত চোয়াল। সেই চোয়ালে হাঙরের মতো সারি সারি দাঁত। সবে গেছে ছুটে আসছে বুড়োর দিকে। হরি বুড়ো একবার চিৎকার করার সময় পর্যন্ত পেল না। সেখানে নড়াচড়া তো অনেক দূরস্থ। পরদিন ভোরে হরি বুড়োর একমাত্র বৌমা প্রাতকৃত্য সারতে গিয়ে দেখতে পেল ঘরের সামনে রাস্তায় দুটো পা দেখা যাচ্ছে কারোর। কৌতূহলে কে আছে দেখতে গিয়ে হরি বুড়োর বিভৎস মৃতদেহটা দেখে চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে পড়ে গেল মতি। মতির চিৎকার শুনে আস্তে আস্তে লোক জড়ো হতে থাকলো রাস্তায়। সকলের চোখের সামনে তখন হরি বুড়োর বিভৎস মৃতদেহ। গোটা শরীরের উপরের অংশটা কেউ যেন খুব খেয়ে নিয়েছে। পড়ে আছে কোমর থেকে শরীরের বাকি অর্ধেক। এহেন দৃশ্য দেখে সকলের গা হাত পা ঠান্ডা হয়ে গেল ভয়ে। মতি জ্ঞান ফেরার পর থেকেই চিৎকার করে কেঁদে চলল। এই বাবা মা মরা মেয়েটার উপর বুড়ো বড়ই নির্ভর করত। মা বাবার আদর না পাওয়া মেয়েটা বুড়োর থেকে মাতৃস্নেহ পেত। আজ মতির যেন আবারও পিতৃবিয়োগ হলো নতুন করে। বেলা বাড়লে একদল হরি বুড়োর শরীরটাকে নিয়ে শ্মশানে গেল।
আর একদল গ্রামের পুরনো বটগাছের নিচে বাঁধানো জায়গায় বসে জটলা করতে থাকলো। গ্রামের এক মাতব্বর বলল, এই অশৈলী কাণ্ড কোনোদিন দেখিনি গো। কি যে হইল আমাগো এই গ্রামে বুঝি না। আর একজন বলে উঠল, আরে এ কোনো সাধারণ ব্যাপার নয়। বুড়ো শরীরটা দেখিছো? এভাবে কোন পশু খাতি পারবে? হ্যাঁ, কও দেখি। জটলার ভেতর থেকে অন্য আর একজন গলা তুলল, আচ্ছা মাধব, পুরোহিত মশাইয়ের কাছে গেলি হয় না? উনি গ্রামের বিজ্ঞ লোক, উনার সাথে পরামর্শ করলি হয় না? এভাবে সবাই একমত হয়ে চলল পুরোহিত মশাইয়ের কাছে। হরি বুড়োকে যারা শ্মশানে নিয়ে গিয়েছে তারা বুড়োর অবশিষ্টাংশ দাহ করতে করতে দেখতে পেল এক জটাজুটোধারী অঘরীকে। অঘরী এত লোক দেখে এগিয়ে এসে মেঘমন্দ্র স্বরে বলে উঠল, এ কি, তোরা অর্ধেক দাহ করছিস? জানিস না এতে আত্মার মুক্তি হয় না? উপস্থিত সকলেই উত্তর দিল, কি বলি ঠাকুর, হরিপুরারে এইভাবেই পাইছি আমরা। দাহ তো করণ লাগবই, এরপর বুড়ার কপাল। খুব ঘোর দুর্যোগ নেমে আসতে চলেছে তোদের গ্রামের ওপর। কাল অনেক রাতে আমি আকাশে শকুনের ঝাঁক দেখেছি। এই চিহ্ন মোটেও ভালো নয়। গ্রামের সহজ সরল মানুষগুলো এসব শুনে শিউরে উঠল। তাহলে কি হবে? আমাদের বাঁচান, আমাদের বাঁচান। দেখ গে যা, চৌধুরী বাড়ির ছেলে সবুজ কই? ও ছেলে সুবিধার নয়। রাত বিরেতে শ্মশানে ঘুরতে দেখেছি আমি ওকে। কে জানে ওই কোনো নিম্ন তন্ত্র সাধনা করেছে কিনা। ভালো কথা বলছি, ওদের গ্রাম থেকে তাড়া, নইলে তোরাও কেউ বাঁচবি না। গ্রামের মানুষগুলোর মধ্যে জটলা শুরু হলো। হক কথা, ওগো বাড়ির থাইকা কইতাছিল, ওরে নাই পাওয়া যাইতেছে না। সবাই রাগে গনগনে মুখ নিয়ে হরির দাহ কার্য শেষ করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ওরা প্রস্থান করতেই অঘরী সেই স্থানে কিছুক্ষণ অপেক্ষা করল। তার মুখে তখন খেলছে বাঁকা হাসি। তারপর একটা সময় তার আস্তানায় এসে বাইরে থেকে ডাক দিল, কিরে কিরে, আর কত ঘুমাবি? এবার জাগার সময় হয়েছে তোর। জেগে ওঠ, ওঠ জেগে, শিকারের সময় হলো যে। আস্তানার ভেতর এক অন্ধকারের জীব চোখ খুলল। ওই অল্প আলোতেও তার দাঁতগুলো ঝিকিয়ে উঠল সেই মুহূর্তে। মাধব পুরোহিত সবেমাত্র ঠাকুরকে খেতে দিয়ে বাইরে এসেছেন। হঠাৎ দেখতে পেলেন অনেক লোক একসাথে আসছে। সবাই কাছে এসে একসাথে হড়বড় করে বলা শুরু করতেই পুরোহিত মশাই হাত তুলে বলে উঠলেন, বাবারা, আমার বয়স হয়েছে, কানে ভালো করে শুনি না। তোমরা সবাই এক লগে কথা কইলে আমি তো কিছুই বুঝুম না। এক এক কইরা কও দেখি কি হইছে। জনার্দন নামের এক যুবক এগিয়ে এলো। তার মুখ থেকেই সবটা শুনে ঠাকুর মশাই বললেন, এ তো ভীষণ অশৈলী কাণ্ড, হরিদা আর নাই। এই বলেই পুরোহিত মশাই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। মন্দির থেকে পুরোহিত মশাইয়ের মেয়ে মায়া বেরিয়ে এসে বাবার এহেন অবস্থা দেখে তাকে ঘটিতে করে জল দিল। জল খেয়ে একটু থিতু হয়ে পুরোহিত মশাই বললেন, আচ্ছা, কারুর বাড়িতে কি কিছু অশৈলী জিনিস হয়েছে এই কয়দিনে? ভিড়ের ভেতর থেকে এবার এগিয়ে এলো হারাধন। সে এসেই রক্তমাখা চুল আর বৌদির অপ্রকৃতিস্থ অবস্থার কথা জানালে
বৃদ্ধ হঠাৎ বলে উঠলেন, আরে হারাধন, বিনা মারে শাউর বাড়ি পাঠায় দিস তো। ওরে এহানে রাইখো না। ওই অহরি আবার ফিরা আইলো কিনা কে জানে। হারাধন চমকে উঠল। সত্যি তো, এটা তো ভাবেনি কেউ। হারাধনকে ওভাবে চমকাতে দেখেই গ্রামের কিছু নতুন লোক উৎসুক হয়ে তাকাতেই পুরোহিত মশাই বললেন, বিনা মায়ের বিয়ার আগে হঠাৎ একদিন এক অঘরি বিনা মায়ের দেখা ফেলে। তারপর চৌধুরী বাড়ি গিয়া প্রস্তাব দেয় বিনা মায়েরে ও নিয়া যাইব নিজের সাধন সঙ্গিনী বানাইতে। এ কথা শুই না চৌধুরী বাড়ির সবাই মার মার শব্দে তেড়ে আসে। আর হারাধনের দাদা শৈলেন ওই অঘরীরে পায়ের থিকা জৈতা খুইলা মারে। শুধু মায়েরাই ক্ষান্ত হয় নাই, তারে ঘাড় ধাক্কা দিয়া বার কইরা দেয় শৈলেন চৌধুরী। ওই সময় রক্তাক্ত অবস্থায় ওই অঘরী কয় ও ফিরে আসবো, বিনারে নে যাবে আর চৌধুরী বংশ ওনাকে ধ্বংস করি দেবে। বাবা, ওই সময় যদি ওই অঘরীরে দেখতা তাহলে বসতা চক্ষু দুইখান দিয়া যেন আগুন ঝরাইতেছিল। কিন্তু ঠাকুর মশাই, সে তো অনেক দিন হয়ে গেল। ও কি আবারও আইতে পারে সত্যি? এই কথা বলতে বলতেই পেছন থেকে একজন হারাধনকে ঘুরিয়ে ওর জামাটা সামনে থেকে খামচে ধরে বলল, হারাধন, সবুজ কই? হারাধনের কিছু বলে ওঠার আগেই এক বিশাল জোর থাপ্পড়ে মাটিতে পড়ে গেল সে। আর তৎক্ষণাৎ ভিড়ের ভেতর থেকে একজন এগিয়ে এসে ওর ওপর চড়ে বসে ওকে থাপ্পড় মারতে মারতে বলল, এত বড় সাহস, এত বড় সাহস! তবু বাড়ির পোলা জনি আমাকে সবাই মরতে হইব। আইজি আইজি তোরা বাইর হয়ে যাবি এই গেরাম হতি। সমস্যা চরমে উঠল। হারাধন যতই বলে সবুজ ছোট, ও কি সব করতে পারে, ততই মানুষজন ওকে চড় থাপ্পড় মারতে থাকে। না পেরে পুরোহিত মশাই এসে থামালেন। সকলের সামনে হাত জোর করে বললেন, বাবারা, আমার দেহে শক্তি নাই, কিন্তু তোমরা যদি এই মন্দিরে ঠাকুরে মানো তাইলে শুভ হয়ে যাও। এই কথায় কাজ হলো, শান্ত হলো একটু সবাই। এবার কও তো আমারে, তোমরা তো শ্মশানে গেছিলা, ফিরলা কখন? আর হারাধনরেই বা মারতেছ কেন? ও কি করছে তোমাগো? এবার ওই দলের ভেতর থেকে একজন সন্ডা গুন্ডা লোক নিরঞ্জন পুরোহিত মশাইকে অঘরী আর ওর সাথে হওয়া সমস্ত কথা খুলে বলল। অঘরীর কথা শুনে হারাধনের মুখ গেল শুকিয়ে। হারাধন কাঁপা কাঁপা গলায় পুরোহিত মশাইকে বলল, ও ঠাকুর মশাই, কি হবে এখন? মাইয়ারা যে এখানেই আসে, ওরে এই অবস্থায় সৌর বাড়ি পাঠাই কেমনে? ভয় পেও না, আমি আমার গুরুদেবরে খবর দিতাছি। উনি আসার আগে পর্যন্ত তোমরা কেউ ঘর থেকে বাহির হইবা না রাত্রিবেলা। মনে রেখো, যাই হই যাক, যারি গলা শোনো, কেউ বাইর হইবা না। রাত নিঝুম, সবাই শুয়ে পড়েছে। এই সময় মাধব পুরোহিতের ঘরের দরজায় পড়ল টোকা। পুরোহিত মশাইয়ের বয়সজনিত কারণে ঘুম খুব একটা ভালো হয় না, তাই আলতো টোকাতে এই ঘুমটা পুরোই ভেঙে গেল তার। বিছানায় উঠে বসে উনি আওয়াজ দিলেন, কে ওখানে? দরজায় কে? এই প্রশ্নের কোনো উত্তর এলো না। তার বদলে আবারও দরজায় পড়ল টোকা। ঘাড়ের কাছটা কেমন শিরশির করে উঠল পুরোহিতের। কাঁপা কাঁপা গলায় তিনি গায়ত্রী মন্ত্র পাঠ করতে শুরু করলেন।
হঠাৎ শুনলেন, বাবা একটু বাইরে আসো, কে যেন কাঁদ দিছে। আমি দরজাটা কইলা দি, আমার একা একা ভয় করতেছিল, তাই তোমারে ডাকতেছিলাম। একথা শুনেই, মারে যাইস না মা, শোন আমার কথা বলে দরজা খুলে বেরোলেন পুরোহিত মশাই। বেরিয়ে দেখলেন মায়া খোলা চুলে বার দরজায় দাঁড়িয়ে আছে পুরোহিত মশাইয়ের দিকে পিছন ফিরে। মারে কি সর্বনাশ করলি তুই, তাড়াতাড়ি চইলাই মাগো, আমরা ঘরে যাই। এই বলে পিছন ফিরতেই আতকে উঠলেন তিনি। মায়া ওর ঘরের সামনেই পড়ে রয়েছে, ওর পেটের কাছটা খোবলানো। কলের পুতুলের মতো এবার পিছন ঘুরে গেলেন পুরোহিত মশাই। ধাক্কাটা সেখানেও। একটু আগে দরজার কাছে দেখা অবিকল মায়ারই মতো দেখতে মূর্তিটা তখনও সেখানে দাঁড়িয়ে। শুধু তাই নয়, মূর্তিটা এবার লম্বা হতে আরম্ভ করেছে। যতই সে বাড়ছে ততই তার হাত পায়ের হাড়গুলো মটমট শব্দে বেঁকে যাচ্ছে। দেখতে দেখতে পুরোহিত মশাইয়ের চোখের সামনেই মূর্তিটা পরিণত হলো এক মূর্তিমান বিভীষিকায়। তারপর একটু বেঁকে পুরোহিত মশাইয়ের দিকে চেয়ে কান এঁটো করা হাসি হেসে অবিকল মায়ার গলাতেই বলে উঠল, বাবা ওই শয়তানটা আমারে কুবলাই খাইছে। এই বলেই গলার স্বর নিমেষে পরিবর্তন করে ভয়ানক গলায় বলে উঠল, এবার তোমার পালা। পুরোহিত মশাই চিৎকার করার সময়টুকু পেলেন না। চোখের নিমেষে তার ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল। কাঁটা মুন্ডুটা গড়িয়ে গিয়ে পড়ল মায়ার পাশে। তার সেই কাঁটা মাথার বিস্ফারিত দৃষ্টি তখনও তার মেয়ের ওই খোবলানো পেটের দিকে নিবদ্ধ। শৈলেন চৌধুরী তার কলকাতার বাসায় ঢুকে জামা কাপড় ছেড়ে কুঁজো থেকে জল গড়িয়ে খেতে গিয়ে একটু অবাক হল। কিরকম যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে তার। তাকে ছাড়াও কি বা কিছু যেন তার এই ঘরের মধ্যে আছে। জল খাওয়া থামিয়ে সন্দিগ্ধ চোখে চারিদিকটা একবার ভালো করে দেখে নিল সে। আর এটা করতে গিয়ে হঠাৎ মনে হলো কেউ একজন যেন তার বসার ঘর থেকে শোয়ার ঘরে দৌড়ে চলে গেল। চমকে উঠল শৈলেন। কে রে ওখানে? এর উত্তরেই ঘটল কাণ্ডটা। হঠাৎই শোয়ার ঘর থেকে একটা হাসির শব্দ ভেসে এলো। শৈলেন মনে মনে ভাবল নেশাটা আজ একটু চড়েই গিয়েছে বোধহয়, তাই সমস্ত ভুলভাল চিন্তা ভাবনা আসছে হয়তো। যাকে রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়া যাক এখন। নেশা কাটলে কাল না হয় ভালো করে দেখা যাবে। এসব ভেবেই শোয়ার ঘরটা ভালো করে পরীক্ষা না করেই বিছানার ওপরে গিয়ে শটান শুয়ে পড়ল সে। নেশায় ডুবে থাকা শরীর বিছানা পেলে ঘুম ছাড়া তার আর গতি নেই। শৈলেনেরও হলো তাই। ঘরের আলোটা নেভানোর পর যদি একটু তাকিয়ে দেখত তাহলে দেখতে পেত তার ঠিক পায়ের কাছে জলজলে চোখে একজনকে দাঁড়িয়ে আছে, আর তার চোখ দুটো ধক ধক করে চলছে। মুখে তার সারি সারি দাঁত, আর সেই মূর্তিটা শৈলেনের এলিয়ে থাকা অবয়বের দিকে তাকিয়ে আস্তে আস্তে নিজের মুখ নামিয়ে আনছে তার পায়ের কাছে। পরদিন সকালে ঘুম ভেঙে উঠতে গিয়ে শৈলেন দেখে উঠতে তার বেজায় কষ্ট হচ্ছে। মনে হচ্ছে গায়ে খুব জ্বর, গা হাত পাও ম্যাচ ম্যাচ করছে খুব। অগত্যা হতাশ হয়ে ফের বিছানায় শুয়ে পড়ল শৈলেন। কখন যেন আবার ঘুমিয়েও পড়ল। ঘুম ভাঙল একেবারে বিকেলে।
ঘুম ভেঙে এবার একটু ভালো ঝরঝরে বোধ করায় কি মনে হতে চিঠির বাক্সটা চেক করতে গেল। তারই ভেতর পেল হারাধনের চিঠিটা। কিন্তু চিঠিটা খুলে পড়তে গিয়েই পায়ের তলার মাটি সরে গেল। তার শৈল নেই। তার এত আদরের মেয়ে, যে কিনা বাবাকে দেখলে কি করবে, কিভাবে ভালোবাসা জানাবে বুঝে উঠতে পারত না, সে নেই। আবার আবার লিখেছে সবুজেরও খোঁজ নেই। সে যদিও বাউন্ডুলে ছেলে, কোথাও দুষ্টুমি করে লুকিয়ে রয়েছে নিশ্চয়ই। এই বয়সটাই তো ঘর থেকে পালানোর। সবুজের ব্যাপারে চিন্তাটা না হলেও শৈলর খবরটা শৈলেনের মনটাকে ভেঙে দিল। মেয়েকে বাস্তবিকই খুব ভালোবাসত কিনা। ঝাপসা চোখে বাকি চিঠিটা পড়তে পড়তে যেই শিবানীর প্রসঙ্গ এলো, শৈলেনের চোয়ালটা শক্ত হয়ে গেল। হতাশায় হাত মুঠো করে বলে উঠল, এই এক মহিলা বটে, আমার জীবনটা একেবারে শেষ করে দিল। মায়ের কথা শুনে কেন যে এই কেউ ভূতকে বিয়ে করেছিলাম। কুমুদিনী সব দিক থেকেই আমার যোগ্য ছিল। মা মেনে নিলে আজ আমাকে এইভাবে আক্ষেপ করতে হতো না। ভাইও তেমনি। অতবার করে বললাম কাপড়ের ব্যবসাটা ভালোই দাঁড়িয়ে গেছে, এখানেই সবাই থাকি। তা না, দেশ দেশ করেই সব গেল। দূর, এই ওদের দেশের বাড়ি, ওই অদ্ভুত ভাষা, কোনোটাই আমার পছন্দ না। আর আমি এরকম হতেও পারবো না। সমাজ কোথায় এগিয়ে যাচ্ছে, এরা এখন ওই সব ভূত প্রেত নিয়ে পড়ে আছে। যত সব। এই বলে উঠতে যেতেই আবারও বসে পড়তে হলো শৈলেনকে। সে ঘুম ভাঙা স্তক, পাটা বড্ড ব্যথা করছে। তখন পাত্তা দেয়নি ঠিকই, কিন্তু যত রাত বাড়ছে পাল্লা দিয়ে যেন ব্যথাটাও বাড়ছে। এবার শৈলেন নিজের পাটা তুলতে গিয়ে আঁতকে উঠল। এ কি, পায়ের তলায় কেউ যেন খোদাই করে লিখে দিয়েছে, বিশ্বাসঘাতক। মাধব পুরোহিত আর তার মেয়ের ওই রকম বিভৎস মৃত্যুতে গোটা গ্রামে যেন শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার সাথে জুড়েছে আতঙ্ক। সকলের মনেই ধারণা জন্মেছে রাত বাড়লেই সে আসবে। গ্রামের ঘরের সবারই তো স্নানঘর বাইরে, রাতে যদি উঠতে হয়, এই আতঙ্কে সবার অবস্থা খারাপ। বটতলায় গ্রামের সমস্ত মানুষ জড়ো হয়ে এসব বিষয় নিয়ে সলা পরামর্শ করছে, কি করা যায় এখন। নিরঞ্জন হঠাৎ বলে উঠল, ঠাকুর মশাই ছিলেন, চিন্তাটা কম ছিল। উনি কইছিলেন না উনার গুরুদেবরে ডাকবেন। এবার কি হইব? আমাকেও কি গ্রাম সারি চলে যাইতে হবে? হারাধন বলল, আমার মায়ে আমাকে গুরুদেবরে খবর দিছে, উনি আইয়া পড়বেন। উনি ঠিক কিছু করতে পারবেন, দেখো তোমরা। আমাকে হাল চালি চলবে না। গ্রামের মোড়ল বললেন, যতদিন ব্যবস্থা না হইতাছে কেউ রাইতের বেলা ঘর থিকা বেড়াবা না। যাই হয়ে যাক, বেড়াবা না কেউ, মনে থাকে যেন। কথা বলতে বলতে আলোচনা এতই দীর্ঘ চলল যে বেলা কখন গড়িয়ে সন্ধে হয়ে এসেছে কারোরই খেয়াল ছিল না। মোড়লের কথা শেষ হতেই একটা শীতল বাতাস সবার ওপর দিয়ে সবার গায়ে স্পর্শ করে যেন বয়ে গেল। আর সেই বাতাসের সাথে ভেসে আসা শব্দটা সকলেই শুনল। খিলখিল করে কেউ যেন হাসছে। তবে শব্দটা পরক্ষণেই আর শুনতে পাওয়া গেল না। গ্রামের মানুষগুলোর গায়ের রোম দাঁড় করিয়ে দেওয়ার জন্য ওই সামান্য সময়ের শব্দটুকুই বোধহয় যথেষ্ট ছিল। সঙ্গে সঙ্গে আতঙ্কের চোটে সভা ভেঙে সবাই যে যার নিজের বাড়ির দিকে দৌড়াল। মোড়লের নির্দেশেই হোক কিংবা ভয়ে কেউ সারা রাতে আর বাড়ির বাইরে বেরুল না। কিন্তু গোটা রাত ধরে
গ্রামের আকাশে বাতাসে ভেসে বেড়ানো প্রেতের ওই ভয়ানক গর্জন সকলেই শুনল। শেষ রাতের দিকে এসব উপদ্রব থামলে সবাই বোধহয় একটু দু চোখের পাতায় এক করতে পেরেছিল। সারা রাত জেগে থাকার কারণে গ্রামের সকালও শুরু হলো দেরিতে। সবারই মুখে একটা স্বস্তির ছোঁয়া, গতকাল রাতে কারো কিছু হয়নি। এই ভাবনা নিয়ে যখন দিনের বাকি অংশ গ্রামের মানুষ কাটাতে লাগলো, এমন সময় খবরটা এলো। সকলে মিলে ছুটল চৌধুরী বাড়িতে। সেখানে পৌঁছে দেখতে পেল হারাধন হাহাকার করে কাঁদছে। ময়না দাওয়ায় বসে আছে শূন্য চোখে। হারাধনকে জিজ্ঞেস করতেই সে বোবা ইশারা করল গোয়াল ঘরের দিকে। সবার নজর সেদিকে ফিরতেই চমকে উঠল সকলে। গোয়াল ঘরের সবকটা গরুর গলা কাটা, দেহগুলো পড়ে আছে মুন্ডু ছাড়া। তবে সে দেহগুলো অক্ষত নয়, সেখানে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ নেই। এই বীভৎস দৃশ্য সহ্য করতে না পেরে অনেকেই বমি করে দিল, অসুস্থ হয়ে পড়ল কেউ কেউ। এমন সময় ওপরের ঘর থেকে ভেসে এলো শিবানীর চিৎকার। ময়না তড়িঘড়ি করে ছুটল সেই দিকে। শিবানীর ঘরে ঢুকে দেখল শিবানী দুই হাতে চোখ ঢেকে একভাবে চিৎকার করে চলেছে। ময়না ওর গায়ে হাত দিয়ে বলল, ও দিদি, দিদি কি হয়েছে? আমার কও তুমি, চোখ খোলো। ও দিদি, দিদি। ছোট জানোস, আমাকে কাউরে আর হ্যাঁ বাঁচতে দিবে না। কার কথা কইতেছো তুমি? কে আমাকে বাঁচতে দেবে না? ওই যে রে, ওই ওই এত বড় চুলদারিওয়ালা ওই লোকটা রে। কার কথা কইতাছো দিদি? ওরকম কারে দেখলে আবার? শিবানী চোখ গোল গোল করে বলল, আমার জানলার উপাশে দাঁড়াইছিল রে। আমারে কইছে কেউ আমরা বাঁচুম না, ও সবাইরে শেষ কইরা দিবে। ময়না শিবানীকে জড়িয়ে ধরল। এই যে আমি আর তুমি আছি, আমরা একসাথে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না, দেখো তুমি। আর দোতলায় জানলায় কে উঠে আসতে পারে? কি যে কও তুমি দিদি। শিবানী আর ময়নার অলক্ষ্যে একজন সত্যিই মুচকি হেসে শ্মশানের দিকে রওনা দিল। জানালাটা ভুল হয়ে গেছে, না হলে আজই বিনাকে। কথাটা ভেবে জিভে একটা চুকচুক আওয়াজ করে শ্মশানে ঢুকে গেল অঘরী। মনোরমা সকাল সকাল ঠাকুরের সেবা করতে গিয়ে দেখে আসনের সোনার বরণ গোপাল পরিণত হয়েছে কৃষ্ণ কালো রঙে। শুধু তাই নয়, মন্দিরের যাবতীয় বাসনপত্র চারিদিকে ছড়ানো, যেন ঝড় বয়ে গিয়েছে কোনো। এই অনাসৃষ্টি দৃশ্য দেখে মনোরমা যখন মাথায় হাত দিয়ে অঝরে কেঁদে চলেছে, তখনই কেউ যেন পিছন থেকে ডাকল, মারে কাঁদিস নে। মনোরমা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখল একজন পক্ক কেশ সৌম্যদর্শন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। পায়ে পড়ে গেল মনোরমা। গুরুদেব, গুরুদেব বাঁচান গুরুদেব। গুরুদেব যখন মনোরমাকে তুললেন ততক্ষণে তার পা ভিজে গিয়েছে মনোরমার চোখের জলে। মনোরমা উঠতেই গুরুদেব বললেন, চল মা, গ্রামের সবাই তোদের বাড়িতে আছে। আমি সবার সামনে কিছু কথা বলতে চাই। অনেক সহ্য করেছিস তোরা, এবার আমি দেখছি কি করা যায়। গুরুদেবকে নিয়ে মনোরমা উঠোনে প্রবেশ করল।
সঙ্গে সঙ্গে ভিড়টা দুই দিকে ভাগ হয়ে সরে গিয়ে জায়গা করে দিল। একজন একটা জলচৌকি এনে গুরুদেবকে বসতে দিল। গুরুদেব বসে বললেন, আমি খবর পেয়ে বুঝেছিলাম কিছু হয়েছে, কিন্তু গ্রামে পা দেওয়ার পর বুঝলাম স্বয়ং শয়তান এসেছে তোদের গ্রামে। কিন্তু ঠিক বুঝে উঠতে পারিনি ঠিক কে এসেছে। যে এসেছে সে নিজেকে প্রকাশ করেনি এখনো। কোনো একটা শরীর সে অবশ্যই পেয়েছে, জীবন্ত নয়, মৃত সে শরীর। সবাই চমকে উঠল। গুরুদেব আবার বললেন, আচ্ছা, এর মধ্যে কেউ কি নিরুদ্দেশ হয়েছে বা কাউকে পাওয়া যাচ্ছে না এমন ঘটনা ঘটেছে? সকলে একসাথে হারাধনের দিকে ঘুরে চায়। হারাধন দুই হাত জোর করে বলল, গুরুদেব, সবুজ রে পাওয়া যাইতেছে না, আর কোনো খবর নাই। গুরুদেব এবার গ্রামের সকলের দিকে তাকিয়ে বলল, তোমরা কি কেউ সেই প্রেত মূর্তিকে দেখেছ? সকলে একসাথে মাথা নেড়ে জানালো তারা দেখেনি। গুরুদেব বললেন, বেশ, সবুজের ব্যবহার করা একটা জামা নিয়ে এসো তো। অনেক হয়েছে অসহায়ের উপর অত্যাচার, সব খারাপেরই একটা শেষ আছে। এরও অবশ্যই কিছু দুর্বলতা আছে, সেটাই খুঁজে বার করতে হবে। হ্যাঁ। গুরুদেব সবুজের জামাটা নিয়ে ধ্যানে বসলেন। কাটল বেশ কিছুক্ষণ, গুরুদেব আর চোখ খোলেন না। সবাই যখন ভাবছে কি হলো, তখনই দেখা গেল গুরুদেবের চোখ দুটো দিয়ে জল গড়িয়ে পড়ছে। সকলে তখন কৌতূহলে একরকম অস্থির। একটা সময় গুরুদেব চোখ খুললেন। সঙ্গে সঙ্গে মোড়ল মশাই বললেন, কি কি হইছে ঠাকুর? হয়েছে অনেক কিছু। তোমাদের কারোর মনে আছে কুমুদিনীকে? মনোরমা চমকে উঠল নামটা শুনে। মনোরমা, পাপ করা যতটা অন্যায়, পাপ লুকোনো আরো বেশি অন্যায়। তুমি কি বলবে কুমুদিনীর ব্যাপারে, না আমাকেই বলতে হবে? মনোরমা দুই হাতের পাতায় মুখ লুকিয়ে কেঁদে উঠল। গুরুদেব মনোরমার মাথায় হাত দিয়ে বললেন, স্বীকার করো সব পাপ। পাপ স্বীকার করে প্রায়শ্চিত্ত করলে হৃদয় হালকা হওয়ার সাথে সাথে পাপ স্খলনও হয় বটে, তাই স্বীকার করো। মনোরমা চোখের জল মুছে শূন্য চোখে তাকিয়ে বলে চলল, শৈলেন আমার পেতম সন্তান নয়। ওর আগেও আমার একখান পোলা হয়েছিল, কিন্তু তারে আমি রাখতে পারি নাই। কলেরা এসে চইলা যায়। সবে তখন তার 2 বছর বয়স। ওর পরে আমার কোলে আসে শৈলেন। না পাইয়া পাওয়া ধন সবার বড় প্রিয় হয়। আমার বড় পোলাটাও আমার বড় কাছের। বড় খোকাও আমারই ছাড়া কিছু বুঝতো না। এই বোলা বড় হইয়া বিয়া করতে চাইল নিজের পছন্দের মায়ারে। তাও আমি ভাবছিলাম যদি গ্রামের মায়া হয় তবে অমত করুম না, কিন্তু হে পছন্দ করিয়া আনলে কলকাতার মাইয়া, ব্লাউজ সেমিজ পরা মাইয়া। মিছে কথা কমু না, আমার একদম পছন্দ হয় নাই। কিন্তু বাবুরে তো কইতে পারতাম না এই কথা। তাই আমি কইলাম 1-2 মেয়া আমার লাগে থাউক, আমি দেখানি হে পারবে কিনা আমাগো সংসারে থাকতে। খোকাও আমার অমত করল না। কুমুদিনী সাঁতার জানতো না, কলকাতার বিবি,
সে কি আর এসব জানে? আমাগো খিড়কি পুকুরে আমি জোর করে পাঠাইছিলাম তারে, যা চাইছিলাম তাই হইছে। পুকুরে ডুইবা মরছে ওই বেটি। ভাইসা উঠতেই হারাধন রে কইয়া ওই মেয়ের গলায় পাথর বাইন্দা করে ডুবাই দিছি। ওই পুকুর বড় গভীর, কেউ আর খোঁজ পায় নাই ওই বেটির। শৈলেন রে কইয়া দিছিলাম ওই মায়া ভালা না, এই গেরাম থেকা পালায় গেছে কাউর লাইকা। খোকা আমার কথা বিশ্বাস যায় নাই, কিন্তু কুমোদিনী রে না খুঁজা পাইয়া মাইনা নেয়। কুমোদিনী কুলটা, এমনকি খোকা অগো বাড়ি গিয়াও কুমোদিনীর নামে ওই সব কথা কইয়া আসে। আমি তারপর জোর কইরা করে ওই শিবানীর লগে বিয়া দিই। হঠাৎই সবার পেছন থেকে ভেসে আসে, মা এতটা নীচ তুমি, এতটা খারাপ মানুষ। সকলে সেদিকে ঘুরেই দেখে শৈলেন দাঁড়িয়ে আছে। সকলে এতই ব্যস্ত ছিল কথা শুনতে যে খেয়ালই করেনি কখন শৈলেন এসে দাঁড়িয়েছে। মনোরমা তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে বলল, এ কি খোকা, খোকা তুই কখন এলি? একদম ওই নামে আমাকে ডাকবে না, একদম ওই নামে ডাকবে না আমায়। তোমার খোকা আর নেই আজ থেকে, মনে রেখো। ছি ছি ছি, তোমার জন্য আমি নিজেকে নেশায় ডুবিয়ে দিয়েছি। আমার পরিবার পরিজন সবার কাছে আমি খারাপ। মনোরমা একটু এগিয়ে আসতে গেলেই শৈলেন দুই হাত তুলে বাধা দিয়ে বলল, একদম আমার কাছে আসবে না তুমি। সবাই বলে কুপুত্র যদি হয় কুমাতা কখনো নয়, কিন্তু তারা তোমাকে দেখেনি বলে এই কথা বলার সাহস করে। ছি, তুমি এটাও ভাবলে না কুমুদিনীরও মা বাবা আছেন, ওনাদেরও একটাই মেয়ে ছিল। তোমার প্রথম সন্তান হারিয়ে তোমার যদি এই অবস্থা হয়, তাহলে ভেবে দেখো ওনাদের একমাত্র সন্তান হারিয়ে ওনাদের কি অবস্থা হয়েছিল। মনোরমা হাউ হাউ করে কেঁদে উঠল। গুরুদেব বললেন, কুমুদিনী ওই পুকুরেই থাকায় ওর মুক্তি হয়নি। ওই পুকুরেই শৈলও ডুবে মরে, তাও আবার সেই মনোরমার জন্যই। দুইজনেরই পরিণতি এক হওয়ায় কুমুদিনী আর শৈলর আত্মা এক হয়ে যায়। এরপর সবুজ নিজের বোনকে হারিয়ে তার শেষ চিহ্ন নিয়ে পৌঁছায় এক অঘরীর কাছে। ঘটনাচক্রে এই অঘরী সেই অঘরী যাকে শৈলেন অপমান করে তাড়িয়ে দিয়েছিল। ফলে সেও এক মোক্ষম প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে যায়। সেই হেতুই সে শৈল আর কুমুদিনীর আত্মাকে আহ্বান করে। কিন্তু আধার অর্থাৎ একটা দেহ ছাড়া আত্মার ক্ষমতা থাকে না, তাই সবুজকে ওই প্রেতাত্মাকে দিয়ে খুন করিয়ে ওর শরীরটাকে ওই আত্মাদের বাসস্থান করে তোলে। সবুজও নেই? না বাবা, সবুজও নেই। প্রকৃতি সব পাপেরই শাস্তি দিয়েই দেয়। মনোরমা যেরকম নিঃসন্তান করে দিয়েছে কুমুদিনীর মা বাবাকে, ঠিক তেমনি তোমাকেও নিঃসন্তান হতে হলো। এটা প্রকৃতির প্রতিশোধ। শৈলেন মাথায় হাত দিয়ে বসে পড়ল। মোড়ল মশাই বলল, তাইলে তাইলে ওই প্রেতের কেমন কইরা থামানো যায় ঠাকুর? আমি এখনো জানি না কেমন করে থামানো যাবে এদের, কিন্তু থামাতে তো হবেই। আমি আজ যাব আমার আশ্রমে। ওখানে গিয়ে কিছু ক্রিয়া করে জানতে পারবো কি করতে হবে এখন। যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরব, কিন্তু তোমরা খুব সাবধানে থেকো। রাতের বেলা কেউ বাড়ি থেকে বেরিও না। আর একটা কথা, কুমুদিনী বা শৈলর নাম নেবে না। নাম নিলে কিন্তু ওদের শক্তি বাড়বে। রাত যতই নিঝুম হতে থাকে ততই বাড়তে থাকে লোকের মনে ভয়।
হঠাৎই মনোরমা শুনতে পেল, ও ঠাম্মা, খুব খিদা লাগছে গো, একটু কিছু খাইতে দাও না গো। লাফিয়ে উঠল মনোরমা, কোনো রকমে বলল, কে ডাকিস? শৈল? আওয়াজটা এলো বাইরে থেকে। হ্যাঁ ঠাম্মা, সেই একাদশী তো আমি উপোস করে আসি, কিছু খাইতে দেয় নাই আমার কেউ। কথা শেষ হতেই শুরু হলো গুমড়ে গুমড়ে কান্না। মনোরমা সব ভুলে বেরিয়ে এলো বাইরে, এসে দেখলো দূরে দাঁড়িয়ে দুই হাতের পাতায় মুখ লুকিয়ে একভাবে কেঁদে যাচ্ছে শৈল। মনোরমার বুকটা যেন ফেটে গেল। সে বলে উঠল, শৈল মা, আমার তোরে অনেক বকছি মা, আমারে মাফ করে দে। আমি খুব খারাপ রে মা, কিন্তু তোরা তো আমার সব, বল, তোরাই তো আমার সব। শৈল এবার মুখ তুলল। মনোরমা দেখল শৈলর মলিন মুখে একটা খুব কষ্ট করে ফুটিয়ে তোলা হাসি। শৈল বলল, ঠাম্মা, আমি সবাইকে মাফ করে দিছি গো, তোমরা আমার পরিবার, তোমাদের মাফ না করি আমি যে মুক্তি পাবো না গো। এরপরেই হঠাৎই মনোরমার সামনেই শৈলর মুখটা কেমন ভাঙা চোরা হয়ে যেতে থাকলো। শেষ মুহূর্তে শৈল বলে উঠল, মনোরমা থতমত খেয়ে পিছনে সরতে গিয়ে পড়ে গেল মাটিতে। মনোরমার চোখের সামনে এবার শৈলর আবছায়া অবয়বটা ক্রমে বদলে যেতে থাকলো। হাড়ে মটমট আওয়াজ করতে করতে বেঁকে চুড়ে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো সেই ভয়ানক বিভীষিকা। ঘাটটা ক্ষীণ ঝুলিয়ে বাঁদিকে কাত করল সে, যেন মনোরমাকে আপাদ মস্তক ভালো করে দেখে নিচ্ছে। ওদিকে মনোরমা যেন নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছে। মূর্তিটা পর মুহূর্তেই হঠাৎ মুখ তুলে ঘাটটাকে আরো বেঁকিয়ে কান এঁটো করা এক হাসি হেসে বলল, কিরে বুড়ি, আমাকে চিনিস? আমি কি করেছিলাম বলতো, যে আবার বাবা মাকেও আমাকে শেষ দেখাটা দেখতে দিলি না? আমার তো সৎকারও হলো না। যখন তোর ছোট ছেলে আমার গলায় পাথর বেঁধে ডুবিয়ে দিয়েছিল, আমি তো তখনও মরিনি। আজ তোকে দেখাবো, গলায় পাথর বেঁধে জলে ডুবিয়ে দিলে পাথরের টানে যখন দেহটা আরো গভীরে নামে, তখন গলার হাড়টা মট করে ভেঙে যাবার সময় ঠিক কেমন লাগে। মনোরমা হাত জোর করে, মারে, অনেক অন্যায় করছি, আমারে ক্ষমা। তবে বুড়ি কথাটা শেষ করতে পারে না। তার চোখের পলকেই দ্রুত বেগে এগিয়ে আসে সেই বিভীষিকা, আর তারপরে এক নখের আঁচড়ে বুড়ির জিভটা কেটে মাটিতে ফেলে দেয়। এরপর তাকে টানতে টানতে নিয়ে চলল খিড়কির পুকুরের দিকে। তারপর তার শরীরটাকে ছুঁড়ে ফেলে দিল পুকুরের জলে। মনোরমা ডুবে যাওয়ার আগে মুহূর্তের জন্য যেন টের পেল কেউ একজন ওর পায়ে হাত দিয়ে প্রণাম করল। চোখ দুটো শেষবারের মতো বন্ধ হয়ে যাওয়ার আগে মনোরমা দেখল সেই বেঁকে চুড়ে যাওয়া অবয়বটার মুখ এবার অনেকটা কুমুদিনীর মতো দেখাচ্ছে। কুমুদিনী বলছে, আমার পরিণতি আমি আপনার হতে দেব না। মনোরমার চোখ দিয়ে শেষবারের মতো জল বেরুল, তবে সেটা আর গড়িয়ে পড়ল না।
মিশে গেল দিঘির জলে। পরের দিন সকালে ময়নাই প্রথম দেখতে পায় তার শাশুড়িকে খিড়কির পুকুরে মাথা ডুবিয়ে ভেসে থাকতে। ময়না চিৎকার করে সবাইকে জড়ো করে। ওগো ওগো, কে কোথায় আছো গো? মনোরমার দেহ তোলার পর দেখা গেল ওর গলায় পাথর বাঁধা, কিন্তু কারো মাথায় ঢুকল না কিভাবে গলায় পাথর বেঁধে ডুবিয়ে দেওয়া একটা মৃতদেহ জলে আবার ভেসে উঠতে পারে। মনোরমার কুকীর্তির গুণে কারোর মনেই আর মনোরমার প্রতি সহানুভূতি না থাকলেও দাহ কাজটা তারা ঠিকভাবেই সম্পন্ন করল। সবেমাত্র দাওয়ায় বসে জল গলায় ঢেলেছে কি ঢালেনি, ঘরের সামনে থেকে আওয়াজ এলো, এই চৌধুরী, অহংকার কমলো? শৈলেন ফিরে তাকিয়ে দেখল অঘরী দাঁড়িয়ে আছে, তার মুখে খেলছে ব্যঙ্গের হাসি। শৈলেন চৌধুরী উঠে দাঁড়িয়ে বলল, সারা জীবনে যত পাপ করিনি তার থেকে বেশি শাস্তি পেয়েছি। দয়া করে আমার শৈল আর কুমুদিনীকে মুক্ত করে দিন। কোনোভাবেই মুক্তি পাবে না ওরা। আমার ওদের আত্মা দরকার, আত্মা। অনেক কাজ আছে, আর বিনাকেও আমার চাই। এবার শৈলেন আর মাথা ঠান্ডা রাখতে পারল না, পাশেই পড়ে থাকা একটা বাঁশ তুলে নিয়ে তেড়ে গেল অঘরীর দিকে। অঘরী কিন্তু এতটুকুও নড়ল না, একই জায়গায় দাঁড়িয়ে থাকলো সে, তার মুখে খেলে চলল তেমনই ব্যঙ্গের হাসি। ওদিকে ছুটে যাওয়া শৈলেন তার কাছে কিন্তু পৌঁছাতে পারল না, তার আগেই অদৃশ্য কোনো শক্তি যেন শৈলেনকে দূরে ছুঁড়ে ফেলে দিল। শৈলেন আর চাপ নিতে পারে না, মাটিতে আছড়ে পড়ে জ্ঞান হারায় সে। অঘরীর অট্ট হাসিতে চারিদিক যেন ফেটে পড়ে। অঘরী যখন দেখল শৈলেন অজ্ঞান, ঘরে আর বাধা দেওয়ার কেউ নেই, এমন সময় তার নজর গেল বীণার দিকে। সে এগিয়ে গেল তার কাছে, তারপর বীণার চুল ধরে টানতে টানতে নিয়ে চলল। বীণা চিৎকার করে কেঁদে উঠে মিনতি করতে শুরু করলো ওকে ছেড়ে দেওয়ার জন্য। বলাই বাহুল্য, সে কান্নায় অঘরীর হৃদয় ভিজল না। কিন্তু চৌধুরী বাড়ির চৌকাঠ পেরোনোর সময় হঠাৎ অঘরী খেয়াল করল, যতই চেষ্টা করুক ও চৌকাঠ পেরোতে পারছে না কিছুতেই। কেন এরকম হচ্ছে বোঝার জন্য পিছন ফিরে তাকাতেই একজন সৌম্য দর্শন বৃদ্ধকে দেখে চমকে উঠল অঘরী। গুরুদেব, আপনি? হিরু, তবে তুই সেই শয়তান? তুই আবার নিজেকে অঘরী বলে পরিচয় দিস? অঘরী কাদের বলে জানিস? যারা অষ্ট মহাপাশ থেকে মুক্ত হয়ে পরমাত্মার সাথে লীন হয়ে যাওয়ার সাধনা করে। তুই এত নিম্নতন্ত্র সাধনা করে নিজেকে অঘরী বলে প্রচার করিস? আমার আশ্রম থেকে চুরি করে পালিয়ে যাওয়ার পর থেকে কি কি করেছিস সব আমি জানি। তোকে আমি নিজের হাতে তৈরি করেছিলাম, আর তার এই প্রতিদান আজ। ছেড়ে দেবি নাকে? এই বাড়ি আমার শিষ্য বাড়ি, এখানে শয়তানি করে পার পাবি না তুই। তাই ভালো চাইলে এখনই চলে যা এখান থেকে। অঘরী এবার হাত তুলে গর্জন করে উঠল, গুরুদেব বলে এখনো সম্মান দিচ্ছি, মানি এটা না যে যা খুশি আদেশ করবেন আর আমি শুনব। কি কি করেছি জেনে থাকলে অবশ্যই এটাও জানবেন যে আমি আর ভগবানের পথে নেই। আমি আমার প্রভু বেছে নিয়েছি। এই কথা বলে অট্ট হাসিতে ফেটে পড়ল অঘরী। গুরুদেব হঠাৎ দেখলেন অঘরীর হাসির সাথে সাথেই পরিবেশে একটা পরিবর্তন আসছে।
দিনের স্বাভাবিক আলো মুছে গিয়ে আস্তে আস্তে রাত নামছে যেন। গুরুদেব অবাক হয়ে অঘরের দিকে চাইতেই সে তেমন ভাবেই বলে উঠল, কালোকে আলো দিয়ে দূর করা যায়, কিন্তু যদি আলোর অধিক অন্ধকার নেমে আসে তাহলে কি হয় গুরুদেব? অদ্ভুতভাবে মাথাটাকে কাত করে অঘরী আরো বলল, তাহলে অন্ধকার আলোকে গিলে খায়। আমার প্রেতেদের শক্তি কিন্তু আবার অন্ধকারে অগাধ। এবার গুরুদেব কিছু বলার বা করার আগেই একটা অদ্ভুত ঝড় উঠল, শুধুমাত্র ওই চৌধুরী বাড়ির এলাকাটা জুড়ে। মুহূর্তে ওঠা ঝড়ের সেই তাণ্ডব কমতেই দেখা গেল বিনা অঘরীর দুই হাতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে ওই প্রেত। ইতিমধ্যে কখন যেন হারাধন এসে দাঁড়িয়েছে। সেই প্রেত এবার হারাধনের দিকে তাকিয়ে বলে উঠল, কিরে, কিরকির পুকুরে কত জল দেখবি? হায়, চল আমার সাথে, আমি যে একদম একা ওখানে। এই বলে অদ্ভুত ভঙ্গি করে মূর্তিটা এগিয়ে যাচ্ছিল হারাধনের দিকে। হঠাৎই গুরুদেব নিজের ব্যাগ থেকে একটা শিশি বার করে প্রেতের দিকে সেটা ছুড়ে দিতেই শিশিটা প্রেতের সামনের মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল, আর তার ভেতরের তরল চারপাশে ছড়িয়ে পড়তেই থেমে গেল প্রেত। অনেক চেষ্টা করেও নড়তে পারল না আর। এই পরিসরে গুরুদেব নিজের ব্যাগ থেকে পরপর কয়েকটা জিনিস বার করে বসে পড়লেন মাটিতে। তারপর অদৃশ্য কোনো অগ্নিকে সাক্ষী করে যজ্ঞ করার ভঙ্গিতে শুরু করলেন তার ক্রিয়া। ময়না আর হারাধন ওনাকে সাহায্য করতে থাকলো। এত দ্রুত যে গুরুদেব কোনো বাঁধন দিয়ে ফেলবেন সেটা বোধহয় অঘরী আন্দাজ করতে পারেনি, তাই সে সাবধান হওয়ার পূর্বেই একরকম বাধা পড়ল। একচুলো নড়তে পারছে না এখন আর। ওদিকে গুরুদেব তার ক্রিয়া করে চললেন নির্বিঘ্নে। তারই এক পর্যায়ে শৈলকে আহ্বান করলেন তিনি। দেখা গেল অঘরীর পাশে আটকে পড়া সেই প্রেতের মুখটা আস্তে আস্তে শৈলর মতো হয়ে গেল। মা, তুমি অনেক কষ্ট পেয়েছ। এত ছোট বয়সেই তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু তুমি যে এখন মৃত মা গো। সবার ওপর থেকে রাগ অভিমান ছেড়ে ফেলো মা। হালকা না হতে পারলে যে অমৃত লোক যেতে পারবে না। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি খুব সুন্দর একটা নতুন জীবন পাবে। ঠাকুর, আমার কারোর উপর কোনো রাগ নাই আর। আমি তো চলে যাইতে চাইছিলাম, কিন্তু ওই শয়তান আমারে যাইতে দেয় না। এই বলে আঙুল তুলে অঘরীকে দেখিয়ে দিল সে। তোমার আত্মার যাতে অমৃত লোক লাভ হয় সে ব্যবস্থা আমি করে দেব। ইতিমধ্যে শৈলেনের জ্ঞান ফিরেছে। সে শৈলর আবছায়া অবয়বটাকে দেখতে পেয়ে হাপুস নয়নে কেঁদে উঠল। মা, যাস না আমাকে ছেড়ে। বাবা, খাইতো না, আমারে যাওয়ার অনুমতি দাও, নইলে যে আমি যাইতে পারব না। আমি অনুমতি দেব তোকে। কোনোদিন কোনো সময় তোকে বাঁচাতে পারিনি, কখনো তোকে আগলে রাখতে পারিনি, কিন্তু বিশ্বাস কর, পারলে সমাজের বিরুদ্ধে গিয়েও তোকে সারা জীবন আমার বুকে আগলে রাখতাম। শৈলেন, আর ওকে আটকে রেখো না। খানিক হাপুস নয়নে কেঁদে চোখ মুছল শৈলেন। পিতা হওয়া সত্ত্বেও বুকে পাথর চাপা দিয়ে কঠিন শব্দগুলো উচ্চারণ করতেই হলো তাকে।
ঠিক আছে মা, তুই আয়, আশীর্বাদ করি আমাদের মতো এরকম পরিবারে তুই আর যেন না আসিস। খুব ভালো থাকিস সোনা মা, খুব ভালো থাকিস। শৈলেন একই রকম ভাবে কাঁদতে কাঁদতে হাত জোড় করল। এরপর ওখানে উপস্থিত সকলেই দেখল এক উজ্জ্বল আলোর শিখা ধীরে ধীরে আকাশের দিকে উঠে মিলিয়ে যাচ্ছে। এবার গুরুদেব তার ক্রিয়ার মাধ্যমে আহ্বান করলেন কুমুদিনীকে। কুমুদিনী আসতেই গুরুদেব বললেন, মা কুমুদিনী, তুমি অনেক কষ্ট পেয়েছ মা, কিন্তু এবার তোমার যাওয়ার পালা। কুমুদিনী গর্জন করে বলে উঠল, আমি যেতে চাই এটা কে বলেছে? চৌধুরী পরিবারকে ধ্বংস না করে আমি কোথাও যাব না। কুমুদিনী, প্রেতজনী আজীবন সহ্য করা সহজ কাজ নয় মা। জেদ ছেড়ে ফেলে চলে যাও, আমি তোমার মুক্তির ব্যবস্থা করে দেব। খুব গর্ব না নিজের ক্ষমতার ওপর? আমার জীবনের কোনো স্বাদ পূর্ণ হয়নি, আমি কাউকে সুখে থাকতে দেব না। এই গ্রাম আমি শ্মশান করে দেব, পারলে আমায় আটকে দেখা। এ কথা বলে কুমুদিনীর প্রেত মূর্তি আকাশের দিকে দুই হাত তুলে ধরতেই গোটা আকাশ জুড়ে যেন বিদ্যুৎ চমকে উঠল। পর মুহূর্তেই সমস্ত বিদ্যুৎ ওই পিশাচ নিজের দুই হাতে টেনে নিয়ে সেটা ছুঁড়ে মারল এতক্ষণ ধরে গুরুদেবের করে চলা ক্রিয়ার উপর। সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো শব্দ করে গুরুদেবের সমস্ত ক্রিয়ার সামগ্রী তছনছ হয়ে গেল। ধোঁয়ায় ভরে উঠল চারপাশ। ধীরে ধীরে সেই ধোঁয়া সরতেই দেখা গেল গুরুদেব পড়ে আছেন মাটিতে। ওনার নাক দিয়ে রক্তের রেখা বেরিয়ে মাটিতে মিশছে। ওদিকে ছিঁড়ে গিয়েছে অঘরীর বন্ধন। সে অট্টহাস্য করতে করতে বলল, কি হলো, কি হলো গুরুদেব? এতেই সব শক্তি শেষ? হ্যাঁ, এত আস্ফালন কোথায় গেল? এবার হতভম্ব হয়ে চেয়ে থাকা চৌধুরী বাড়ির বাকি সদস্যদের দিকে তাকিয়ে ঔদ্ধত্যের সঙ্গে অঘরী বলল, বিনাকে নিয়ে যাচ্ছি। ওকে নেব বলেছিলাম, নিয়েছি। আটকে দেখা আমাকে পারলে। ময়না গিয়ে অঘরীর পা দুটো চেপে ধরল। এত বড় পাপ কইরেন না, আমার মায়াটা সে পোয়াতি গো, ওরে সাইডা দেন ওরে। অঘরী কিন্তু একটুও থমকালো না। তারপরেও সে হেসে উঠল বিকট ভাবে। এই তো মেঘ না চাইতেই জল রে। হ্যাঁ, পোয়াতি মেয়ে মানুষ আমার কাজে না লাগলেও আমার প্রভুর উদ্দেশ্যে বলি দেওয়া যাবে। আমি আমার লক্ষ্য পূরণে সফল হব যতদিনে ভেবেছিলাম, তার আগেই বলেই একটা লাথি মেরে ময়নাকে দূরে ফেলে রেখে বিনাকে কাঁধে ফেলে এগিয়ে চলল। কিন্তু অঘরীর এই আস্ফালন বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎই অঘরীর সামনে এসে দাঁড়ালো আরো এক ভয়ানক প্রেত মূর্তি। তার চোখ দুটো যেন বাইরে বেরিয়ে এসেছে, জিভ ঝুলে পড়েছে ঠোঁটের ফাঁক দিয়ে। অঘরীর কিছু বুঝে ওঠার আগেই ওই প্রেত অঘরীর কাঁধ থেকে বিনাকে আলতো করে তুলে মাটিতে শুইয়ে দিল। তারপর অঘরীর দিকে তাকিয়ে বিকট ভাবে বলল, খুব শখ হয়েছে না চৌধুরী বাড়ির ধ্বংসকরণের? আমার শাশুড়ি বাইসা থাকতে কখনো আমাকে শান্তি কইরা বাঁচতে দেয় নাই। এখন আবার তুমি আইছো সবাইরে শেষ করণে লাইকা। কষ্ট দিতে শিখছো, কষ্ট পাও নাই কখনো, তাই কোনো চিন্তা না করি মায়ের কোলটা খালি করে দিতে পারছো। এবার দেহ দেখি কেমন লাগে কষ্ট পেতি।
এই বলে সেই প্রেত মূর্তি অঘরীর গলা ধরে ওপরের দিকে তুলে ধরল। তার হাতের বাঁধন শেকলের বেড়ির মতো চেপে বসতে থাকলো অঘরীর গলায়। সেই বাঁধন ছাড়াতে না পেরে এতটুকু বাতাসের জন্য ছটফট করতে শুরু করলো অঘরী। ওই প্রেত মূর্তি আবারও বলল, এইভাবেই ছটফট করছি আমি আমার পোলারে মাইয়াটারে হারানোর পর। আজ তোর পালা। হাতের চাপ আরো বাড়তেই অঘরীর হাত পা শিথিল হয়ে এলো। হাত ঝেড়ে অঘরীকে ফেলে দিতেই পেছন থেকে শৈলেন বলে উঠল, শিবানী। প্রেতিনী রূপী শিবানী ঘুরে তাকালো। শৈলেনের চোখে তখনও জল। সেইভাবে সে বলল, কেন করলে এরকম? ছোট থেকে কোনোদিন ভালোবাসা পায় নাই। মা বাপ ছিল না তো, বিয়া হওয়ার পর তোমারে পাইলেও কোনোদিন তোমার ভালোবাসা পায় নাই। ময়না আসার পর ওরে আমার বোন হিসাবে পাইছিলাম, তারপর নিজের পোলা মাইয়ারে পাইছিলাম। যখন অগো হারালাম আমার আর রইল কি? ভাবছিলাম মইরা গেলে পোলা মাইয়ারে আবার বুকে পামো, কিন্তু তাও তো হইল না, তাও হইল না। এই বলেই দুই হাতে মুখ ঢেকে হুহু করে কেঁদে উঠল শিবানীর প্রেত। হঠাৎই কেউ বলে উঠল, শিবানী মা, কেঁদো না। আত্মহত্যা মহাপাপ কাজ। তোমার ছেলে আত্মহত্যা করেনি, আর তোমার মেয়ে মুক্তি পেয়ে গিয়েছে, তাই তুমি কাউকে দেখতে পাচ্ছ না। সকলে দেখল গুরুদেব কখন যেন আবার উঠে দাঁড়িয়েছেন। তার শরীরের ক্ষত ইতিমধ্যেই উধাও। তার পরিবর্তে ওনার শরীর থেকে যেন একটা জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। কুমুদিনী শুয়ে আছে পুকুরের নিচে, ওকে তুলে আনতে হবে ওপরে। ওর দেহ দাহ না করলে ওর মুক্তি হবে না। অবদমিত স্বাদ নিয়ে সে মারা গিয়েছে। সে চাইবে না নিজের মুক্তি, তাই তাকে তুলে আনা এত সহজ হবে না। তাছাড়া হিরু নিজেকে বিক্রি করেছে শয়তানের কাছে, তাই ওর শক্তি সম্বন্ধে সন্দেহের জায়গা নেই। দিনের বেলায় যে রাত নামিয়ে এনেছে সে এত তাড়াতাড়ি থামবে না। ময়না এতক্ষণ মেয়ের মাথাটাকে কোলে নিয়ে বসেছিল। এবার সে বলে উঠল, তাইলে তাইলে কি করা উচিত টাউর? আপনিই কইয়া দেন। আর তো সহ্য হতেছে না টাউর, এত এত মৃত্যু। গুরুদেব, আমি যাব কুমুদিনীকে আনতে। আজ যা হওয়ার হয়ে যাক, কিন্তু আজই আমি এই সব শেষ করব। আমার জন্য আর তোদের ভুগতে হবে না। এমনিও আমার পরিবার বলে আর কিছুই নেই। তোরা ভালো থাকিস। একথা বলে শৈলেন চৌধুরী এগিয়ে গেল খিড়কির পুকুরের দিকে। জলে নামার আগে শৈলেন পিছনে ফিরে বিড়বিড় করে বলল, শিবানী, আমাকে ক্ষমা করো। শিবানী, আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করো শিবানী, আমাকে ক্ষমা করো। ওদিকে শৈলেন যখন খিড়কির পুকুরে ডুব দিল, তখন মনে হলো সমস্ত পুকুরের জল যেন তোলপাড় হয়ে যাচ্ছে। গুরুদেব সমানে মন্ত্র পড়তে থাকলেন। সেই মন্ত্র বলে পুকুরের জল ধীরে ধীরে শান্ত হতে থাকলো। কিন্তু শৈলেনের কোনো খবর নেই। সে জলে ডুব দিয়েছে তো দিয়েছেই, উঠে এখনো আসেনি। কয়েকজন উঠোনে ফিরে এসে দেখতে পেল সেখানে অঘরী নেই। ওদিকে হারাধন দাদার দেওয়া ঠিকানা ধরে গিয়েছিল কুমুদিনীর বাড়িতে। তবে সেখানে গিয়ে দেখে
কুমুদিনীর বাবা মা আর সেখানে নেই, কেউ তাদের খোঁজও দিতে পারে না। অগত্যা বিফল মনোরথ হয়ে ফিরে আসার সময় গ্রামের প্রান্তে ঢুকতে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে যায় সে দেখল গ্রামের শেষ বটগাছটার একদিকে পড়ন্ত বিকেল, কিন্তু গ্রামের ভেতর ঘোর রাত। ঘটনার কিছুই মাথামুন্ডু বুঝতে পারল না সে। কেমন যেন মন্ত্রমুগ্ধের ন্যায় গ্রামের ভেতর প্রবেশ করল। লক্ষ্য করল চারিদিকটা অসম্ভব চুপচাপ, কোথাও কোনো আওয়াজ নেই যেন। ধীরে ধীরে নিজের বাড়ির দিকে হেঁটে চলল হারাধন। ক্ষণিক পরে নিজের বাড়ি ঢুকে দেখল বাড়িটাও পুরো অন্ধকার, কেউ কোথাও নেই। এমন সময় হঠাৎ হারাধন শুনতে পেল, হারাধন, হারাধন, এসো আমার সাথে। হারাধন দেখল কুমুদিনী দাঁড়িয়ে আছে, অদ্ভুত মোহময় রূপ। হারাধন চিৎকার করে উঠতে যাবে, এমন সময় কুমুদিনী এগিয়ে এলো ওর কাছে। কর্কশ গলায় বলল, কেন? আমাকে তো তোমার খুব ভালো লাগতো। কথায় কথায় আমাকে বাজে ভাবে ছোঁয়া, আমাকে বাজে প্রস্তাব দেওয়া, কিছুই তো বাদ ছিল না হারাধন। এখন কেন না না করছো? আমাকে ডুবিয়ে মারার সময় কি কি করেছিলে সব ভুলে গেছো? মনে করিয়ে দেব? হারাধন এবার দুই হাতে মুখ ঢেকে নিল। সেইভাবেই বলল, ভুল কইরা হইয়া গেছে, আমারে ক্ষমা করি দাও। আমি গ্রামের মানুষ, গ্রামের মাইয়া দেখা বড় হইছি। তোমার মতো কলকাতার মাইয়া আমাকে অনেক দূর চিন্তাতেও আসে না। সেখানে তোমার সামনে পাইয়া আমার ভিতরে শয়তান জায়গা উঠছিল। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করি দাও আমারে, আমার ক্ষমা করি দাও। হাউ হাউ করে কাঁদতে শুরু করলো হারাধন। হঠাৎই পরিবেশের পরিবর্তন বুঝতে পেরে মুখ তুলতেই আবারও অবাক হয়ে গেল। বিস্ফারিত নেত্রে হারাধন দেখল কোথায় অন্ধকার, কোথায় বা সেই চুপচাপ পরিবেশ। ওই তো তার সামনেই ময়না, বিনার গুরুদেব তারই দিকে হা করে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। গুরুদেব বললেন, হারাধন, তোমার সংসার ছিল, সন্তান ছিল, তাও তুমি এত নীচ কাজ করেছ। তার মানে এতক্ষণ হারাধনের সাথে যা হলো সবটাই তার মনের ভুল, নাকি ইচ্ছা করে তাকে এই ভ্রমের জালে ফেলা হয়েছিল? কুমুদিনীর প্রেত এবার হারাধনকে গলা টিপে ওপরে তুলতে শুরু করল। ওদিকে একটু আগেই শৈলেন জল থেকে উঠে এসেছে। কুমুদিনীর দেহ সে পায়নি। এবার শৈলেন এসে প্রেতের সামনে হাত জোর করে বসে বলল, কুমুদিনী, তোমার জীবন শেষ হয়েছে আমার জন্য। আমার জন্য তুমি কিচ্ছু পাওনি, বঞ্চনা ছাড়া। তুমি আমার ভাইকে ছেড়ে দাও। আমি তোমার অপরাধী, আমি মানছি। আমি 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 যাব তোমার সঙ্গে। প্রেত মূর্তিটা একটু যেন থমকালো। শৈলেন আবারও বলল, বেঁচে থাকতে আমরা এক হতে পারিনি, এবার তুমি আর আমি একসাথেই থাকবো। তুমি পারলে আমার ভাইকে আর ওর পরিবারকে ছেড়ে দাও কুমুদিনী। কুমুদিনী শৈলেনের দিকে অবিশ্বাসের চোখে তাকিয়ে হারাধনকে ছেড়ে দিল। শৈলেন শেষবারের মতো গুরুদেবকে প্রণাম করে বলল, অনেক পাপ করেছি, আমার জন্য এই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে আমার পাপ স্খলন হয়। গুরুদেব মাথা নাড়তেই শৈলেন খিড়কির পুকুরের জলে ঝাঁপ দিল। ঠিক ঝাঁপ দেওয়ার মুহূর্তে সকলেই দেখল কুমুদিনী এসে জড়িয়ে নিল শৈলেনকে।
কিংকর্তব্য হতবিহল লোকগুলোর চোখের সামনে ব্যাপারগুলো এতটাই দ্রুত ঘটে গেল যে কেউ কোনো কথা বলতে পারল না। একটা সময় হতবিহল মুহূর্তটাও কাটল। গ্রামের সবাই আস্তে আস্তে জড়ো হতেই গুরুদেব সকলকে উদ্দেশ্য করে বললেন, খিড়কির পুকুরে আর কেউ কখনো স্নান করবে না, বা কোনো ঘরের কাজেও ওই পুকুরের জল ব্যবহার করবে না। ওখানে চির ঘুমে ঘুমিয়ে থাকা প্রেমিক যুগলকে কেউ বিরক্ত করতে চেও না। তোমাদের সকলের ভালো হোক। গুরুদেব এগিয়ে চললেন নিজের আশ্রমের দিকে। এরপর শিবানীর মৃতদেহ নিয়ে সকলে যখন শ্মশানে পৌঁছাল, তখন সেখানে একটা অল্প বয়সী ছেলের দেহও দেখতে পেল, যার চারপাশে ঘিরে তন্ত্রাচারের সামগ্রী সাজানো। এই যে সেই অঘরীর ডেরা তা সকলে জানত, তাই আর কারো বুঝতে বাকি রইল না যে এটাই সবুজের দেহ। ফলত শিবানীর সাথে সবুজেরও সৎকার করা হল। তবে অঘরীর কি হল? সুযোগ বুঝে সে পালিয়ে গিয়েছিল। যতই শক্তিশালী শয়তানি শক্তি হোক না কেন, শুভ শক্তি, ভালোবাসার শক্তির কাছে তাকে তো মাথা নত করতেই হতো। তাই পালিয়ে যাওয়া ছাড়া অঘরীর এই পরিস্থিতিতে আর কোনো পথ ছিল না হয়তো। তবে সে শয়তানের জাত, ক্ষতি সাধনের চেষ্টায় একবার যে লিপ্ত হয় তার শয়তানি ক্রমে বাড়ে। তাই হয়তো আবারও অন্য কোথাও অন্য কোনো দিন একরাশ আতঙ্ক নিয়ে আবির্ভাব ঘটবে তার। আপনারা শুনছিলেন সন্দীপা কাঞ্জিলালের কাহিনী গুপ্তাচার। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।